হ্যালো স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি তোমাদের সুরভি ম্যাম, আর আজকে একটা নতুন ক্লাস নিয়ে চলে এসেছি। সেটা হলো ক্লাস 8-এর সায়েন্সের চ্যাপ্টার 8 মানুষের খাদ্য ও খাদ্য উৎপাদনের পার্ট 3 নিয়ে। এর আগে পার্ট 1-এ আমরা কৃষিকাজ নিয়ে আলোচনা করেছিলাম, পার্ট 2-তে আমরা ধান চাষ নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের আলোচনার বিষয় আম। চলো তাহলে এবার ক্লাসটা শুরু করি। আম তো আমাদের সকলের খুব প্রিয়, সুন্দর গন্ধযুক্ত শ্বাস থাকে। আর এই আমের জন্মস্থান আমাদের দেশ ভারতবর্ষ। পশ্চিমবঙ্গে মালদা, মুর্শিদাবাদ, নদিয়াতে আমের চাষ খুব ভালো হয়। আমের গুণাগুণও আছে প্রচুর। কি না, আমে থাকে কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট ও খনিজ পদার্থ, ভিটামিন এ, বি কমপ্লেক্স, ভিটামিন সি এইসব থাকে। এছাড়াও থাকে জল, তন্তু আর ফাইটোকেমিক্যাল যেমন বিটা ক্যারোটিন। ঠিক, আম চাষের আবহাওয়া কিন্তু বেশ পরিষ্কার থাকা দরকার। যখন মুকুল আসে গাছে, আম গাছে যখন মুকুল আসার সময়, তখন আকাশ বেশ পরিষ্কার থাকা দরকার। তুষারপাত বা কুয়াশা এইরকম যদি কিছু হয় তাহলে কি হবে, মুকুলগুলো সব নষ্ট হয়ে যাবে এবং আম চাষ ভালো হবে না। আম চাষের জন্য নদী অববাহিকার পলি মাটি, উর্বর দোআঁশ মাটি ভালো, কিন্তু বেলে মাটি বা কাদামাটি একেবারেই অনুপযুক্ত। এবার আমরা বিভিন্ন প্রকার আমের নাম সম্পর্কে জানব। কীরকম, যেমন হিমসাগর, বোম্বাই, ল্যাংড়া, গোলাপখাস, সফদরপসন্দ বা বিড়া, পেয়ারাফুলি, রানীপসন্দ, ঝুমকো ফজলি, নীলাম, চৌসা, দশেরি, আম্রপালি, আলফানসো, বেগমফুলি। সারা ভারতে নানা জাতের আম পাওয়া যায়। তাদের স্বাদ আর গন্ধও হয় আলাদা আলাদা রকমের। পশ্চিমবঙ্গের হিমসাগর, গোলাপখাস, সফদরপসন্দ বা বিড়া, পেয়ারাফুলি, রানীপসন্দ, ঝুমকো ফজলি প্রায় প্রতি বছরই ফলন দেয়। এই ব্যাপারে ল্যাংড়া কিন্তু বড়ই খামখেয়ালি, কারণ কি না, প্রতি বছর ঠিকমতো ফলন পাওয়া যায় না ল্যাংড়া আমের। পশ্চিমবঙ্গের যে আমগুলো নাম করা হলো তাদের মধ্যে সবচেয়ে আগে পাকে গোলাপখাস আর সব থেকে শেষে পাকে ঝুমকো ফজলি। ঝুমকো ফজলি আসলে এক জাতের ফজলি, আকারে কিছুটা ছোট হয়, থোকা থোকা হয়, ফলে প্রচুর পরিমাণে আর নিয়মিত ফলে। তাহলে আমরা জানলাম এইটুকুই যে কোন আম সব থেকে আগে পাকে, না গোলাপখাস, আর কোন আম সব থেকে শেষে পাকে, না ঝুমকো ফজলি। আর পশ্চিমবঙ্গে কোন কোন আমের চাষ প্রতি বছর হয়, না গোলাপখাস, সফদরপসন্দ বা বিড়া, পেয়ারাফুলি, রানীপসন্দ, ঝুমকো ফজলি এইসব, কিন্তু ল্যাংড়া প্রতি বছর হয় না। এবার আমরা আমের বংশ বিস্তার সম্পর্কে জানব। বংশ বিস্তার মানে কি, একটা উদ্ভিদ বা প্রাণী থেকে তার বংশধর অর্থাৎ আরেকটা উদ্ভিদ বা প্রাণীর জন্ম, তাই তো। আম গাছের বীজ থেকে আমের বংশ বিস্তার করার রেওয়াজই অনেক কাল ধরে আমাদের দেশে প্রচলিত, কিন্তু বীজ থেকে যে আম গাছটা হয় সেটার মধ্যে সেই রকম বৈশিষ্ট্য ফুটে ওঠে না। অর্থাৎ একটা ভালো জাতের আমের আটি যদি পোঁতা হয় তাহলে যে চারা গাছটা জন্মাবে তাতে কিন্তু ওই ভালো জাতের সব গুণ বিশিষ্ট থাকে না। তাই এই সমস্যা এড়ানোর জন্য কি করা হয়, এখন কলম করা হয়। কলম থেকে তৈরি যে চারা গাছ সেটা খুবই লাভজনক হয় এবং সেটা থেকে অনেক ভালো জাতের আম পাওয়া যায়। যেমন শাখা কলম, গাছের একটি ডাল বা শাখা কেটে মাটিতে পুঁতে নতুন গাছ তৈরি করার পদ্ধতিকে শাখা কলম বলে। শাখা কলম সাধারণত করা হয় জবা গাছ, গোলাপ গাছ এইসব গাছে। ওখানে কি করা হয়, একটা ডালকে কেটে মাটিতে পুঁতে দিলেই আরেকটা নতুন গাছ জন্মায়। উদ্ভিদের কোনো একটা অঙ্গ থেকে এই যে একটা ডাল কেটে আরেকটা নতুন উদ্ভিদ তৈরি করা হলো, এই পদ্ধতিকে বলা হয় অঙ্গজ বিস্তার। আম গাছের ক্ষেত্রে জোড় কলম করা হয়। জোড় কলম কীরকম, না আটি থেকে তৈরি করা একটা চারা গাছের সঙ্গে উন্নত জাতের একটা আম গাছের শাখা একসঙ্গে জোড় বেঁধে যে কলম করা হয় তাই হলো জোড় কলম। ঠিক আছে, এখানে আটি থেকে যে চারা গাছটা তৈরি করা হয় তাকে বলা হয় স্টক, আর যেটা উন্নত জাতের যে চারা গাছটা আমরা ব্যবহার করব তাকে বলা হয় সিয়ন। তো এখানে কি করা হয়, কলম করার জন্য
আটি থেকে যে চারাগাছটা পেলাম, অর্থাৎ যাকে আমরা স্টক বলছি, তার সাথে উন্নত জাতের আম গাছের শাখা অর্থাৎ শিয়ন এর শাখা দুটোরই কিছুটা করে অংশ কেটে নেওয়া হয়। এরপর ওই দুটোকে জোড়া লাগিয়ে সুতলি দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়। যতক্ষণ না পর্যন্ত জোড়া লাগে ততক্ষণ পর্যন্ত চারাগাছটাতে জল দেওয়া হয়। জোড়া লাগা যখন সম্পূর্ণ হয়ে যায় তখন নির্বাচিত শিয়ন গাছটার, শিয়ন মানে যেটা উন্নত চারাগাছ ছিল, সেই গাছটার নিচের দিকের অংশ আর যেটা স্টক মানে যেটা আটি থেকে পাওয়া চারাগাছ, তার ওপরের দিকে অংশ একেবারে না কেটে 2 থেকে 3 বারে কেটে ফেলা হয়। অর্থাৎ কি বুঝলাম, যা শিয়নের নিচের দিকের অংশ এবং স্টকের ওপরের দিকে অংশ একেবারে কেটে না ফেলে বারে বারে অর্থাৎ 2-3 বার কেটে ফেলা হয়। তারপর যখন সেই জোড় কলমের থেকে নতুন চারাগাছ জন্মায় তখন সেই চারাগাছটাকে তুলে নার্সারিতে বা অন্য কোনো জায়গায় লাগানো হয়। তাহলে একবার ভালো করে আমরা জেনে নেব, এটা মনে রাখার বিষয়। স্টক কি না, যে গাছের নিচের অংশ অর্থাৎ মূল সহ থাকে এবং যার ওপর কলম বসানো হয় তাকে স্টক বলে। মানে আটি থেকে যে চারাগাছটা আমরা করেছিলাম সেটাই হলো স্টক, যার নিচের অংশটা থাকে। এবং শিয়ন, যে গাছের ডাল বা অংশ কেটে এনে স্টকের সাথে জোড়া লাগানো হয় তাকে বলা হয় শিয়ন, মানে যে উন্নত জাতের যে গাছটাকে আনা হয়েছিল সেটা হলো শিয়ন। এবার আমরা আম চাষের বিভিন্ন ধাপ সম্পর্কে জানব। আম চাষের প্রথম ধাপ হলো জমি তৈরি করা। পর্যাপ্ত সূর্যের আলো আসে আর জল নিষ্কাশনের ভালো ক্ষমতা আছে এমন উঁচু জায়গা বেছে নেওয়া হয়। ভালোভাবে চষে জমি সমান করে নেওয়া হয়। এরপর জমিতে শনের বীজ বোনা হয়। শন গাছগুলো বয়স 5 থেকে 6 সপ্তাহের মতো হলে লাঙ্গল ও মইয়ের সাহায্যে মাটিতে ভালোভাবে মাড়িয়ে পচিয়ে সবুজ সার তৈরি করা হয়। মানে প্রথমে কি করা হয়, আম চাষের আগে জমিতে শন নামে এই গাছগুলো বীজ বোনা হয় এবং সেগুলো যখন 5-6 সপ্তাহের মতো হয় তখন সেগুলো লাঙ্গলের সাহায্যে মাটিতেই মিশিয়ে দেওয়া হয়, যার ফলে কি হয়, এটা সবুজ সার তৈরি হয়। আর সার কি করে, মাটির উর্বরতাকে বাড়িয়ে তোলে। যাতে আম চাষ খুব ভালো হয়, মাটির উর্বরতাকে বাড়ানোর জন্য এই কাজটা করা হয়। আম চাষের দ্বিতীয় ধাপ হলো চারাগাছ লাগানো। কলম করার অন্তত কয়েক মাস পরে চারাগাছ লাগানোই ভালো। ওই যে আমরা জোড় কলম করলাম, কলম করার পর যে চারাগাছগুলো পেলাম সেগুলো বলছে অন্তত কয়েক মাস পরে সেই চারাগাছগুলো লাগানো হয়। আমাদের দেশে সাধারণত বর্ষায় চারাগাছ লাগালেই ভালো হয়। সমান দূরত্বে গর্ত খুঁড়ে গর্ত থেকে তোলা মাটির সঙ্গে পরিমাণ মতো গোবর সার, সুপার ফসফেট আর ছাই মিশিয়ে আবার গর্তগুলো ভর্তি করে দেওয়া হয়। এরপর চারাগাছগুলোকে সোজাভাবে লাগিয়ে প্রতিটা গাছে একটা করে কাঠি পুঁতে হালকাভাবে বেঁধে দিলে গাছ সোজাভাবে বেড়ে ওঠে। তাহলে কি করলো, একটা গর্ত খুঁড়লো, সেখানে গোবর সার, সুপার ফসফেট এবং ছাই বিভিন্ন প্রকার সার মিশিয়ে এবং সেই গাছটা সোজাভাবে পুঁতে দিল এবং একটা কাঠিও সাথে পুঁতে দিল, গাছটাকে বেঁধে দিল তার সাথে, যাতে গাছটা সোজা থাকে। 3 নম্বর ধাপ হলো সার প্রয়োগ। সার তো প্রয়োগ করতেই হবে, কারণ জমিতে উর্বরতাকে বজায় রাখার জন্য। নিয়মিত ও পরিমাণ মতো আমের ফলন পেতে হলে প্রতি বছরেই সঠিক পরিমাণে সার দেওয়া প্রয়োজন। গাছের প্রাথমিক বৃদ্ধিতে নাইট্রোজেনের চাহিদা বেশি থাকে, তাই অ্যামোনিয়াম সালফেট ও ইউরিয়া এই জাতীয় অজৈব সার দেওয়া হয়। 4 নম্বর ধাপ হলো জলসেচ। চারাগাছের 6 মাস বয়স পর্যন্ত সপ্তাহে 2 বার আর তারপর সপ্তাহে 1 বার করে সেচের ব্যবস্থা করতে পারলে ভালো হয়। গাছ বড় হয়ে গেলে 15 দিন অন্তর সেচ দেওয়া উচিত। মানে যখন চারাগাছ থাকে তখন 6 মাস, মানে চারাগাছের 6 মাস বয়স অবধি। আম চাষের 5 নম্বর ধাপ
অন্যান্য পরিচর্যা। আম গাছ লাগানোর পর শুধু জল আর সার দিলেই তো চলবে না, সেই সঙ্গে বাগানের জমি নিয়মিত চষে পরিষ্কার রাখতে হবে। মানে যদি কোনো আগাছা হয় সেগুলোকে কেটে ফেলতে হবে। এবার বর্ষার শুরুতে আর একবার বর্ষার শেষে এর ফলে ঝরে পড়া পাতা আর কিছু আগাছা যদি মাটিতে মিশে তাহলে কি হবে, সেখানে জৈব সার তৈরি হবে। জৈব সার কীভাবে তৈরি হয়? আগাছা বা পচা পাতা, পচা উদ্ভিদ এইসব থেকেই জৈব সার তৈরি হয়। 6 নম্বর ধাপ, ফল সংগ্রহ। ফুল থেকে ফল আসতে প্রায় 4-5 মাস সময় লাগে। পশ্চিমবঙ্গে সাধারণত পৌষ মাঘ মাসে কি হয়, আমের মুকুল আসে। আম পুরোপুরি পাকার আগেই গাছ থেকে পেড়ে নেওয়া হয়, তাহলে পাখি আম নষ্ট করে। আম যখন ফিকে সবুজ হতে আরম্ভ করে তখনই বোঝা যায় যে আম পাড়ার সময় হয়েছে। এটা তো খুবই সহজ ব্যাপার যে যখন পৌষ মাঘ মাসে মুকুল আসে তার 4-5 মাস পরে কি হয়, ফুল থেকে ফল হয়। কিন্তু পুরোপুরি পাকা পর্যন্ত অপেক্ষা করা হয় না, কারণ কেন, পাখিতে নষ্ট করবে। তাই একটু ফিকে সবুজ এলেই ফলটা তুলে নেওয়া হয়। এরপর ফলন। 7 নম্বর ধাপ, ফলন। কলমের আম গাছে পরের বছরই ফুলে চলে এলেও 5 বছরের আগে গাছ থেকে ফল নেওয়া উচিত নয়। মুকুল এলেই ভেঙে দিতে হয়। গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফলের সংখ্যা ও পরিমাণ বাড়তে থাকে। দেখো এবারে এটা কি বলছে, বলছে কলম করা গাছে 5 বছরের আগে যদি ফল বা ফুল যদি চলেও আসে মুকুল, তাহলেও বলছে সেটা ভেঙে দিতে হয়। কেন? বলছে 5 বছরের আগে ফল নেওয়া উচিত নয়। কেন না, গাছের বয়স যতটা বাড়বে ফলের সংখ্যা আর পরিমাণও তত বাড়বে। মানে যদি 5 বছরের আগেই যদি ফল নিয়ে নিই আমরা, তখন কি হবে, ধীরে ধীরে গাছের ফলনটা কমতে থাকবে, গাছের ফলের সংখ্যা আর পরিমাণ কমে যাবে। তাই কি করে, 5 বছরের আগে ফল নেয় না। 8 নম্বর এবং লাস্ট ধাপ হলো ফল সংরক্ষণ। উন্নত জাতের আমকে পরিণত শক্ত ও সবুজ অবস্থায় তুলে ভালোভাবে প্যাকিং করে ঘরে যথাযথ উষ্ণতা ও আর্দ্রতায় বেশ কয়েক সপ্তাহ ভালোভাবে রাখা হয়। তাহলে তোমরা এটা বুঝতেই পারলে, যখন আমগুলো একটু শক্ত সবুজ থাকে তখন সেগুলো তুলে নেওয়া হয় এবং সেগুলোকে প্যাকিং করে হিমঘরে রেখে দেওয়া হয়। তাহলে আজকে আমরা আম চাষ সম্পর্কে জানলাম, আম চাষের বিভিন্ন ধাপ সম্পর্কে জানলাম। কাল আমরা এই চ্যাপ্টারেরই পরবর্তী অংশ চা চাষ সম্পর্কে জানব। তোমাদের যদি এই ক্লাসটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো। এইভাবেই আমার পাশে দেখো, তাহলে আমি আরও নতুন নতুন ক্লাস আনার উৎসাহ পাবো। তাহলে আজকে এই অবধি, তোমরা সবাই ভালো থেকো।